আমাদের গ্রামের একটা লোকের গল্প দিয়ে শুরু করি। লোকটা 10 বছর জেলে ছিল, 10-12 বছর জেলে ছিল, তারপরে গ্রামে ফিরেছে। গ্রামে ফেরার পরে কিছুদিন পরে শুনলাম লোকটা হাসপাতালে। কি হয়েছে? যে হাত পুরোটা কেটে গিয়েছে। কিভাবে কেটে গেল? লোকটা যখন জেলে ছিল 10 বছর ধরে, তার একটা স্বপ্ন ছিল যে এক সময় মুক্ত বাতাসে ফিরে যাবে। যখন সে ফিরে যাবে তখন সে গিয়ে গ্রামে ধান মাড়াই করবে এবং গরুর লেজের মধ্যে মুচড় দিবে। এই স্বপ্ন দেখে দেখে সে দীর্ঘদিন জেলে ছিল। জেল থেকে যখন ফিরেছে গ্রামে ফিরে গিয়ে দেখছে এখন আর ধান মাড়াইয়ের জন্য গরু ব্যবহার করা হয় না, এখন ধান মাড়াইয়ের জন্য একটা মাড়াইয়ের যন্ত্র হয়ে গেছে। গ্রামের উঠানে এখন সেই যন্ত্র দিয়ে ধান মাড়াই করা হয়। সে গরুর লেজ মনে করে ধান মাড়াইয়ের যন্ত্রের পেছনে মুড়া দিতে গিয়ে তার হাত কেটে ফেলেছে। এই হলো ঘটনা। গল্পটা মনে পড়লো আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে দেখে। 18 বছর আগে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তার আগে তিনি আরো আগে শিক্ষামন্ত্রী ছিলেন এবং দীর্ঘদিন ভদ্রলোক গরুর লেজ মুড়া দেওয়ার জন্য নকল বন্ধ করার শিক্ষামন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন। এতদিনে বাংলাদেশে গিয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে, প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, এই জিনিসটা ওনার আর মনে নাই। এই জন্য দেখবেন সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন নকল বন্ধ করতে হবে। এই ভদ্রলোক যেখানে যাকে পাচ্ছেন তাকে শুধু বলছেন আর নকল চলবে না। এই যে নকল চলবে না যুগে রয়ে যাওয়া শিক্ষামন্ত্রী আমাদের জন্য যে বিপদ সামনে ডেকে আনছেন সেটা অবতারণা করার জন্যই আজকে আমি এই ভিডিওটি করছি। সাধারণত আমি ব্যক্তি আক্রমণ করতে যাইনি, ব্যক্তি আক্রমণ করি না, আপনারা জানেন যে, কিন্তু শিক্ষামন্ত্রীকে যদি এখনই লাগাম টেনে না ধরা হয় তাহলে দেশের আগামী ভবিষ্যৎ আরো অন্ধকার হয়ে যাবে বলেই আজকে আমাদেরকে কথা বলা শুরু করতে হয়েছে। সরকারের একেবারে শুরুতেই এই ধরনের কথা বলতে চাই না। অধিকাংশ মন্ত্রীরা এখনো পায়ের নিচে মাটি পান নাই, তাদেরকে সকলেই আমরা একটু নজরদারিতে মধ্যে রাখবো আগামীতে। কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রীকে নিয়ে বেশি বিপদ তৈরি হচ্ছে। এই বিপদটা যে তৈরি হচ্ছে এই কথাটি আমার মনে পড়লো একটা ভিডিও দেখে। আমরা দেখলাম শিক্ষামন্ত্রী ছোট ছোট বাচ্চাদেরকে গিয়ে জাইমা রহমানের চাকর বাকর বানানোর শিক্ষা দিচ্ছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখেন নাই তাদের জন্য প্রথমে চলুন ভিডিওটি দেখে আসি। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জাইমা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে, নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জাইমা রহমানের সাথে, নাকি? ওকে, কারবারটা দেখেছেন? দুনিয়ার সকল দেশের শিক্ষামন্ত্রী শিশুদেরকে গিয়ে উৎসাহিত করে বিজ্ঞানী হওয়ার জন্য, প্রযুক্তিবিদ হওয়ার জন্য, বা আরো বড় বড় কিছু হওয়ার জন্য, সমাজসেবক হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। আর আমাদের শিক্ষামন্ত্রী আমাদের শিশুদেরকে গিয়ে উৎসাহিত করছেন তোমরা জাইমা রহমানের পিছনে স্লোগান দিয়ে যাবা। যেটা বর্তমান প্রজন্ম করছে, আমরা দেখি গাড়ির পিছনে এবং গাড়ির সামনে দৌড়ে দৌড়ে লাফিয়ে বেড়ানো হচ্ছে আমাদের এক শ্রেণীর ছাত্র নেতাদের। এই অবমাননার জীবন এরা দিচ্ছেন, এটাই তারা চেষ্টা করছে পরবর্তী প্রজন্মের মধ্যে দেওয়ার জন্য। এবং জাইমা রহমানের গাড়ির পিছনে এবং সামনে সেই দৌড়ানো নেতা আবিষ্কারের জন্য বর্তমান শিক্ষামন্ত্রী কাজ করে যাচ্ছেন। এবং তার সেই মুখস্থ বিদ্যা আর নকল চলবে না। আমার নকল নিয়ে কোনো সমস্যা নাই ভাই, সমস্যা নাই এই কারণে নকল বন্ধ করে দেন, কিন্তু নকল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যা নয়। নকল যারা করে, তারা নকল করে পাশ করে, তারা ভবিষ্যতে তেমন বড় কিছু হতে পারে না। আপনি নকল করে পাশ করা কোনো ছাত্রকে শুনবেন না বিশাল কিছু হয়ে গিয়েছে, খুব সামাজিকভাবে প্রতিষ্ঠিত তেমন কিছু হতে পারে না। হয়তো হ্যাঁ এমপি হয়, মন্ত্রী হয়, সেগুলো হতে পারে, কিন্তু ভালো জায়গায় তারা আসলে ওইভাবে যেতে পারে না। সুতরাং তাদেরকে আপনি বাদ দিয়ে দেন, তারা নকল করুক না করুক, কিন্তু যারা আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা আছে, যাদেরকে অনেক বেশি মেধা আছে এবং যাদের উপরে আমরা এই দেশটাকে ভবিষ্যতে ছাড়বো, তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার, কথা ভাবনা চিন্তা করার জন্য যে শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আমাদের একবিংশ শতাব্দীর দেশের শিক্ষা ব্যবস্থায় মিলন সাহেবের মতো লোকজন দিয়ে সম্ভব হবে না। আমি আশাবাদী হয়েছিলাম। তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে ছিলেন এবং তিনি গিয়ে কয়েকটা কথা বলেছেন, খুব ভালো লেগেছে। বাচ্চাদেরকে একটা তৃতীয় ভাষা শেখানোর জন্য উনি উৎসাহিত করেছেন। কিছু ভাষা শিক্ষা হবে, স্কুলগুলোতে মিউজিক থাকবে, এই জিনিসগুলো উনি অনেক ভাবনা চিন্তা করে করার প্রস্তাব করেছেন। কিন্তু এই শিক্ষামন্ত্রীকে দিয়ে সেটা হবে না। আমরা বেশ কিছুদিন ধরে বাংলাদেশের শিক্ষার কিছু সংকট নিয়ে কথা বলছি না। বিগত সরকারের সময় শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা বিপ্লবী পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছিল। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আয়োডিন কম খাওয়া জাতি সেটাকে নিতে পারে নাই। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম মূল দায়ী আমি করবো শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশনকে, কারণ তারা জিনিসটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে, প্রচার করতে পারে না। যার কারণে যে আধুনিক ব্যবস্থাটা ছিল ক্লাস ভিত্তিক লেখাপড়া করা, টিম ওয়ার্ক বিল্ড করা, ক্রিয়েটিভিটি চিন্তা করা বাচ্চাদেরকে, এই জিনিসগুলো যে আসলে কি পরিমাণ উপকারী এটা আসলে আমরা লোকজনকে বোঝাতে পারি নাই। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন ঢাকায় কিছু স্কুল আছে ইন্টারন্যাশনাল স্কুলগুলো, যেমন ধরেন এআইএসডি, আইএসডি, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, আগা খান স্কুল, এই আইবি কারিকুলামের স্কুলগুলো যদি আপনি দেখেন, এই স্কুলগুলোর বেতন সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? এক একটা স্কুলের বেতন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা। না, সারা জীবনের জন্য না, সারা বছরের জন্য না, 2.5 থেকে 3 লাখ টাকা হচ্ছে মাসিক স্কুল ফি। সাধারণত বাংলাদেশের খুব প্রভাবশালী পরিবারগুলো বা যারা আর্থিকভাবে সচ্ছল তাদের বাচ্চারা সেখানে পড়ে থাকেন, এবং সাধারণত বিদেশি যারা বাংলাদেশে আসেন তারা সেখানে বাচ্চাদেরকে পড়িয়ে থাকেন। কারণটা কি? কারণটা হচ্ছে এই স্কুলগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয়, এই স্কুলগুলোতে কিন্তু তথাকথিত পরীক্ষা হয় না।
কিন্তু তাদের ক্রিয়েটিভিটি ওইভাবে তৈরি করা হয়। তাদেরকে একটা বিষয় দিয়ে দেওয়া হয়, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তারা এটাকে নিয়ে গবেষণা করে, বাড়িতে এসে গবেষণা করে, তারপরে এটাকে নিয়ে রিপোর্ট লাগে। মানে একেবারে মৌলিক যে শিক্ষাটা তারা সেটা করে। বাংলাদেশে এটা করার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশে এটা চেষ্টা করার ফলশ্রুতিতে যেটা হলো, পুরো বদনামটা শেখ হাসিনা সরকারের ঘাড়ে এসে পড়লো এবং এক শ্রেণীর অভিভাবক এবং শিক্ষক নামধারী নেটওয়ার্ক এরা এটার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করে দিল। এরা প্রচার করা শুরু করলো, স্কুলে আলু ভাজা করতে শেখায়।